নমস্কার, আপনারা দেখছেন আরোগ্য সূত্র। আজকের এই ভিডিওর শুরুতে আমি আপনাকে খুব সাধারণ একটা প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয়, প্রতিদিন নিয়ম করে এক মুঠো ওষুধ খাওয়া আর নিজের পছন্দের সব খাবার বিসর্জন দেওয়াই কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের একমাত্র পথ? আপনি হয়তো মিষ্টি খাওয়া ছেড়েছেন, ভাত কমিয়ে দিয়েছেন, প্রতিদিন নিয়ম করে তেতো করলার রস খাচ্ছেন, তবুও কেন গ্লুকোমিটারের রিডিংটা আপনার মনের মতো আসছে না? কেন মাঝরাতেই হঠাৎ খুব খিদে পেয়ে শরীর কাঁপতে শুরু করে? অথবা কেন সারাদিন একটা অজানা ক্লান্তি আর দুর্বলতা আপনাকে সবসময় ঘিরে থাকে? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও বারবার ঘুরপাক খায়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজ আমরা শুধু ওষুধের ডোজ নিয়ে কথা বলবো না, বরং আমরা কথা বলবো এমন এক জাতির জীবনযাত্রা নিয়ে যাদের গড় আয়ু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং যাদের বার্ধক্য আসে অনেক দেরিতে। হ্যাঁ, আমি জাপানের কথা বলছি। আপনি কি জানেন জাপানিরা কিভাবে তাদের সুগার নিয়ন্ত্রণে রাখে? তাদের কি বিশেষ কোনো জাদু জানা আছে, নাকি তাদের রোজকার অতি সাধারণ কিছু অভ্যেসের মধ্যেই লুকিয়ে আছে চিরকাল সুস্থ থাকার চাবিকাঠি? আজ জাপানিদের সেই গোপন অভ্যেসগুলো নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব, যা আপনি আজ থেকেই খুব সহজে আপনার নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। জাপানিদের এই সুস্থতার পেছনে সবচেয়ে বড় এবং প্রাচীন মন্ত্রটি হল হারা হাচিবু। এটি একটি কনফিউশিয়ান দর্শন। এর সহজ অর্থ হল, ততক্ষণই খাবার খাও যতক্ষণ তোমার পেটের মাত্র ৮০% পূর্ণ না হয়। আমাদের প্রধান সমস্যাটা ঠিক কোথায় জানেন? আমরা ততক্ষণ খাই যতক্ষণ না আমাদের অস্বস্তি শুরু হয় বা গলা পর্যন্ত ভরে যায়। কিন্তু জাপানিরা মনে করেন, যখন আপনার মনে হবে যে আর মাত্র কয়েক লোকমা খেলেই পেট পুরোপুরি ভরে যাবে, ঠিক তখনই খাওয়া থামিয়ে দেওয়া উচিত। বিজ্ঞানের ভাষায় এর একটা চমৎকার ব্যাখ্যা আছে। আমাদের পাকস্থলী যখন পূর্ণ হয়ে যায়, সেই সংকেতটি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। আমরা যখন তাড়াহুড়ো করে পেট ঠাসিয়ে খাই, মস্তিষ্ক সেই সংকেত দেওয়ার আগেই আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি ক্যালোরি গ্রহণ করে ফেলি। এই অতিরিক্ত খাবারই রক্তে গ্লুকোজের পাহাড় তৈরি করে এবং প্যানক্রিয়াসের ওপর ইনসুলিন তৈরির চাপ বাড়িয়ে দেয়। আজ থেকেই চেষ্টা করুন থালায় খাবার একটু কম নিতে এবং পেট পুরো ভরার আগেই হাত ধুয়ে ফেলতে। দ্বিতীয় যে বিষয়টি জাপানিদের অন্যদের থেকে আলাদা করে তোলে, তা হল তাদের খাবারের ক্রম বা ইটিং অর্ডার। আপনি সারাদিনে কি খাচ্ছেন তার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আপনি কোন খাবারের পর কোনটি খাচ্ছেন। জাপানিরা তাদের খাবারের থালায় সবসময় একটি নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলেন, যাকে বলা হয় ফুড সিকোয়েন্সিং। ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি ম্যাজিকের মতো কাজ করে। জাপানিরা খাবার একদম শুরুতে প্রচুর পরিমাণে ফাইবার বা শাকসবজি খান। এরপর তারা খান প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন মাছ, মাংস বা ডিম, এবং সবার শেষে তারা গ্রহণ করেন কার্বোহাইড্রেট বা শর্করা। এর কারণটা একটু গভীরভাবে বোঝার দরকার। আপনি যখন সবার আগে শাকসবজি খান, তখন সেই ফাইবার আপনার পাকস্থলী এবং অন্ত্রে একটি জালের মতো আস্তরণ তৈরি করে। এরপর যখন আপনি ভাত বা অন্য কোনো শর্করা খান, সেই ফাইবার সমৃদ্ধ জালটি রক্তে চিনি মিশতে বাধা দেয় বা চিনির গতিকে অনেকটা ধীর করে দেয়। ফলে আপনার সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যায় না, যাকে আমরা মেডিকেল ভাষায় গ্লুকোস্পাইক বলি। আমাদের দেশে আমরা সাধারণত ভাতের সাথে সবজি মাখিয়ে একবারে খাই, কিন্তু আজ থেকে ছোট্ট একটা পরিবর্তন করে দেখুন। ভাতের থালায় হাত দেওয়ার আগে এক বাটি সবজি বা সালাদ আলাদাভাবে খেয়ে নিন। মাত্র কয়েকদিন এটি করলেই আপনি নিজের শরীরের শক্তিতে তফাৎ বুঝতে পারবেন। এবার আসি অন্ত্রের স্বাস্থ্য বা গাট হেলথ নিয়ে। জাপানিদের ডাইনিং টেবিলে মিসো বা ন্যাটোর মতো ফার্মেন্টেড বা গাঁজানো খাবার প্রতিদিন থাকে। আপনি হয়তো ভাবছেন, এগুলো তো জাপানি খাবার, আমরাই বাংলায় বসে সেগুলো কোথায় পাব? একটু লক্ষ্য করলেই দেখবেন, ফার্মেন্টেড খাবারের আসল উদ্দেশ্য হল শরীরে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া বাড়ানো। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, যাদের পেটের স্বাস্থ্য ভালো নয়, তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন থাকলেও কোষগুলো তা ব্যবহার করতে পারে না। আমাদের বাংলার ঐতিহ্যও কিন্তু এমন খাবার আছে, যেমন তাজা টক দই। টক দই আপনার হজম শক্তি বাড়াবে এবং আপনার প্যানক্রিয়াসকে ভেতর থেকে শান্ত রাখবে। প্রতিদিন দুপুরের খাবার ৩০ মিনিট পর এক বাটি ঘরে পাতা টক দই খাওয়ার অভ্যেস করুন। এটি আপনার অন্ত্রের সেই ভালো ব্যাকটেরিয়াগুলোকে শক্তিশালী করবে, যা পরোক্ষভাবে আপনার সুগার কমাতে সাহায্য করবে। জাপানিদের আরও একটি অসাধারণ অভ্যেস হল চা পান করা। তবে তারা আমাদের মতো দুধ চিনি মেশানো চা পান করেন না। তারা নিয়মিত গ্রিন টি বা মাচা টি পান করেন। গ্রিন টিতে থাকে প্রচুর পরিমাণ ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সরাসরি সাহায্য করে। তবে এখানে একটি সাধারণ ভুল অনেকেই করেন। কখনোই একদম খালি পেটে গ্রিন টি খাবেন না, এতে অ্যাসিডিটি হতে পারে।
খাবারের অন্তত 1 ঘন্টা পর এটি পান করার চেষ্টা করুন। এটি আপনার মেটাবলিজম বাড়াবে এবং শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হবে। শারীরিক পরিশ্রমের ক্ষেত্রেও জাপানিদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। তারা ঘন্টার পর ঘন্টা জিমে গিয়ে ভারী ব্যায়াম করার চেয়ে দৈনন্দিন জীবনে অ্যাক্টিভ থাকাকে বেশি গুরুত্ব দেন। জাপানিরা অফিস যাওয়ার পথে বা ছোটখাটো কাজে যাওয়ার জন্য প্রচুর হাঁটেন। গবেষণায় দেখা গেছে জাপানিরা প্রতিদিন গড়ে 10,000 কদম হাঁটেন। ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হল পোস্ট মিল ওয়াকিং বা খাওয়ার পর হাঁটা। ভাতের পাত থেকে ওঠার 15 মিনিট পর যদি আপনি 10 থেকে 15 মিনিট হালকা চালে ঘরের ভেতরে বা বাইরে হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার পেশিগুলো সেই মুহূর্তেই রক্ত থেকে বাড়তি চিনি টেনে নিতে শুরু করে। এতে ওষুধের ওপর আপনার শরীরের নির্ভরতা ধীরে ধীরে কমতে থাকে। এখন আমি আপনাদের সেই বিশেষ গোল্ডেন টিপস দেব, যা জাপানিদের সুস্থতার একটি বড় রহস্য। তারা ভাত বা কার্বোহাইড্রেট খুব কৌশলে খান। আপনি কি জানেন, গরম ভাতের তুলনায় ঠান্ডা করা ভাতের রেজিস্ট্যান্স স্টার্চ অনেক বেশি থাকে? যখন ভাত রান্না করার পর তা ঠান্ডা হতে দেওয়া হয়, তখন তার রাসায়নিক গঠন বদলে যায়। এই রেজিস্ট্যান্স স্টার্চ সাধারণ শর্করার মতো দ্রুত রক্তে মিশে যায় না, বরং এটি অনেকটা ফাইবারের মতো কাজ করে। তাই যদি আপনি গরম ধোঁয়া ওঠা ভাতের বদলে ভাত একটু ঠান্ডা করে বা আগের দিনের রান্না করা ভাত হালকা গরম করে খান, তাহলে এটি আপনার সুগার অনেক কম বাড়াবে। অনেকেই ভাবেন ডায়াবেটিস হওয়া মানেই জীবনের সব আনন্দ শেষ, কিন্তু জাপানিরা শেখায় যে এটি কোনো রোগ নয়, এটি কেবল একটি সুশৃঙ্খল জীবনযাত্রার অভাব। তারা প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসেন, যাকে তারা বলেন শিনরিন ইউকু বা ফরেস্ট বাদিং। অতিরিক্ত মানসিক স্ট্রেস বা চাপ আমাদের শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা লিভার থেকে বাড়তি গ্লুকোজ রক্তে বেশিয়ে দেয়। ফলে না খেয়ে থাকলেও আপনার সুগার বেড়ে যেতে পারে। তাই দিনে অন্তত 15 মিনিট ফোন এবং ল্যাপটপ সরিয়ে নিজের জন্য সময় বের করুন। একটু শান্ত হয়ে বসুন বা প্রকৃতির মাঝে হাঁটুন। আপনার মন শান্ত থাকলে আপনার শরীরের সুগার রিডিংও শান্ত থাকবে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা যা শিখলাম তা হল খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা, খাওয়ার সঠিক ক্রম মেনে চলা, নিয়মিত প্রোবায়োটিক খাবার গ্রহণ করা এবং জীবনযাত্রায় ছোট ছোট কিছু পরিবর্তন আনা। মনে রাখবেন, আপনার শরীর আপনার সবচেয়ে বড় বন্ধু। সে যখন অসুস্থ হয় তখন সে আপনাকে সংকেত দেয়। সেই সংকেতগুলো অবহেলা করবেন না। ওষুধ নিশ্চয়ই খাবেন, চিকিৎসকের পরামর্শে, কিন্তু তার পাশাপাশি যদি এই জাপানি কৌশলগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণই করবেন না, বরং আগের চেয়ে অনেক বেশি কর্মক্ষম এবং তরুণ অনুভব করবেন। ডায়াবেটিস কোনো শত্রু নয়, যাকে ভয় পেয়ে পালিয়ে বেড়াতে হবে না। এটি একটি সংকেত যা বলছে আপনার অভ্যেসে পরিবর্তন দরকার। আজ থেকেই চেষ্টা করুন, ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। একবারে সব করতে হবে না। শুধু আজ থেকে খাবার আগে সবজি খাওয়া শুরু করুন, অথবা খাবার পর 10 মিনিট হাঁটার অভ্যেস করুন। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে কতটা ভালো লাগছে। এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই আপনার সেই প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা দীর্ঘদিন ধরে সুগার বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। আপনার একটি শেয়ার হয়তো কারো দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করতে পারে। আপনারা দেখছিলেন আরোগ্য সূত্র। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন। ধন্যবাদ।